নমস্কার, আমি ডক্টর তনুকা দাশগুপ্ত। ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আজকে আমরা ডিসকাস করব প্রেগনেন্সি কেয়ার নিয়ে কিছু টিপস। নাও, যখন আমাদের চেম্বারে কোনো প্রেগনেন্ট লেডি আসেন, আমরা সবসময় ফার্স্ট কোয়েশ্চেন করি যে আর ইউ হ্যাপি টু কন্টিনিউ। তারা মুখে কিন্তু বেশ বলেন দে আর হ্যাপি, কিন্তু তাদের মুখ দেখে একটুও মনে হয় না তারা হ্যাপি। কেন জানেন তো? তারা বড্ড বেশি অ্যাংজাইটিতে ভোগেন যে প্রেগনেন্সি হলো, অ্যাপ্রিহেনশন, মানে সেই খুশিটা যেন কোথায় অ্যাংজাইটির মধ্যে হারিয়ে যায়। তো সুতরাং কেন এত অ্যাংজাইটি, কিসের জন্য? প্রেগনেন্সি তো একটা নর্মাল ঘটনা, তাই নয় কি? জাস্ট ফিজিওলজিক্যাল ঘটনা। তাহলে এত ভয় কিসে? আমার মনে হয় আশেপাশে গুগলের এত ইনফরমেশন, এত লোকের এত অ্যাডভাইস তাদের ভীষণভাবে কনফিউজ করে দেয়। আজকে আমরা সিম্পলি কিছু জিনিস ডিসকাস করব, তবে যারাই শুনছেন তারা কিন্তু সিম্পলি এগুলোকে অ্যাকসেপ্ট করবেন। কোনো ইনফরমেশন যদি সেটি অথেন্টিক সোর্স থেকে আসে, যদি আমরা সিম্পলি সেটাকে অ্যাকসেপ্ট করে ফলো করতে পারি, তাহলে কিন্তু লাইফটা সিম্পল হয়ে যায়। যেমন যখন কোনো পেশেন্ট পিরিয়ড মিস করে, অনেকে কিন্তু বেশ দেরি করে আমাদের কাছে আসেন। তারা বলেন যে 50 দিন, 56 দিন, 60 দিন বাদে না হলে নাকি পিরিয়ড প্রেগনেন্সি টেস্ট করতে নেই। ইটস আ মিথ। নাম্বার ওয়ান, কারো যদি পিরিয়ড রেগুলার হয়, সে যখনই পিরিয়ড মিস করছে শি মাস্ট ডু আ প্রেগনেন্সি টেস্ট। এটা কিন্তু ডিকটাম। তার জন্য তাকে 10 দিন 15 দিন ওয়েট করার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যখন জানতে পারি আমরা প্রেগনেন্ট হচ্ছি, অলরেডি কিন্তু আমাদের মধ্যে সেই ভ্রূণটা তৈরি হতে শুরু করে দিয়েছে। সুতরাং ফোলিক অ্যাসিড নামে যে আমরা ট্যাবলেটটি পেশেন্টদের দিই, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে স্টার্ট করাটা ভীষণ দরকার। সুতরাং ইম্পর্টেন্সটা কিন্তু এখানে আসে। আরও আরেকটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে আমরা বেশিরভাগ লোকই জানি যে প্রেগনেন্সি তো ইউট্রাসের মধ্যেই আসবে। এটা আর নতুন কথা কি? না, নতুন কথা আছে। প্রেগনেন্সির একটা খুব সামান্য অংশ কিন্তু ইউট্রাসের বাইরেও আসতে পারে। সেই জন্য যখনই কোনো পেশেন্ট আমাদের কাছে আসেন, আমরা সব সময় একটা ডেটিং স্ক্যান বা সিমটম অ্যানালাইজ করে নিই যে প্রেগনেন্সিটা কোনোভাবেই ইউট্রাসের বাইরে আসবে না তো, বিকজ দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো এই দুটো মাথায় আমাদের রাখতে হবে। যখনই প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসবে বা পিরিয়ড মিস করব, তখনই কিন্তু ডাক্তারের কাছে একবার ভিজিট করা ভীষণ দরকার ফর ইয়োর সেফটি। নাও, যখনই আমরা বুঝতে পারছি যে প্রেগনেন্ট হয়েছি বা প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসেছে, নাম্বার ওয়ান তো ডাক্তারের কাছে আসা। সেকেন্ড, কি কি সিমটমস আমাদের হয়? ভীষণ গা গুলোনোর একটা ব্যাপার থাকে, অনেকে প্রচণ্ড বমিও হতে শুরু করে, কারো মাথা ঘুরতে শুরু করে, কারো কারো খিদের ইচ্ছে একদম চলে যায়। দিজ আর কল্ড মাইনর এলমেন্টস অফ প্রেগনেন্সি। এবার যারা ওয়ার্কিং ওমেন, তারা বড্ডভাবে অ্যাংজাইটিতে ভুগতে শুরু করেন, কারণ তারা কাজে বেরোচ্ছেন বা ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে। তাদের সবসময় মনে হয় যে যারা কাজে বেরোচ্ছেন তারা ছুটি নিয়ে নেবেন কিনা। এই ছুটির কথাটা আমি একটু পরে আসছি, যে আদৌ ছুটির দরকার আছে কি। কারণ দেখা গেছে প্রেগনেন্সিতে যে যত নিজেকে ব্যস্ত করে রাখতে পারবে, তার মাইনর এলিমেন্টসগুলো অনেক কম অনুভব হবে। যেমন কারো যদি ব্লিডিং হতে শুরু করে, সেই ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম। সেগুলো আমরা পরে ডিসকাস করবো বা আলাদা সেকশনে ডিসকাস করবো। আজকে একটা সিম্পল নন কমপ্লিকেটেড প্রেগনেন্সি নিয়ে আমরা ডিসকাস করবো। এবার যখন আমাদের বমি পাচ্ছে বা গা গুলোচ্ছে, কিছু সেফ মেডিকেশন আমরা দিয়ে থাকি। সেই সেফ মেডিকেশন অবশ্যই নেবেন, কারণ এখানেও কিছু মহিলারা আমাদের এসে বলেন আমার না ভীষণ কষ্ট হচ্ছিল, তা সত্ত্বেও আমরা মেডিসিন খাইনি। এর মধ্যে কিন্তু সত্যিই কোনো বাহাদুরি নেই, কারণ যেগুলো সেফ মেডিকেশন সেগুলো আপনারা নিতেই পারেন। সেই জন্যই আমরা সেগুলো প্রেসক্রাইব করি। আচ্ছা, এবার কি টেস্ট করি আমরা? কিছু টেস্ট কিন্তু আগেকার দিনে হয়তো অনেক টেস্ট অ্যাভেলেবল ছিল না, করা হতো না। এখনকার দিনে অ্যাভেলেবল, জাস্টিফাই, সিগনিফিকেন্ট, সেই জন্য আমরা করতে দিই। এবং সেগুলো করলে আপনার সেফটি এবং আপনার যে ভ্রূণ বেড়ে উঠছে তার ভাইটালিটি সম্পর্কে আমরা ইনফরমেশন পাই। ফার্স্ট আমরা একটা আল্ট্রাসাউন্ড করি, তাকে আমরা ডেটিং স্ক্যান বলি। মানে সেখানে আমরা দেখে নিই বাচ্চার ভ্রূণের বয়স কত, ভ্রূণের হার্টবিট এসছে কিনা। এই ইনফরমেশনটা খুব দরকার কিন্তু। সেকেন্ড একটা আল্ট্রাসাউন্ড করি, যেটাকে আমরা বলা হয় এনটি স্ক্যান বা ব্লাড ফর ডাবল মার্কার। এগুলো মেডিকেল টার্মস, এটা নিয়ে ভাবতে হবে না। কিন্তু আমরা দেখিটা কি? বেসিক্যালি জেনেটিক নর্মালিটি থেকে রুল আউট করি। সেটা সাধারণভাবে 11 থেকে 13 সপ্তাহে করি। আর এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার কেউ অ্যাফোর্ড করতে পারছেন না বা করতে পারছেন না, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইট ইজ ইম্পর্টেন্ট। কারণ এই ইনফরমেশন থেকে আমরা বুঝতে পারি যে বাচ্চার জেনেটিক অ্যাবনর্মালিটি বা ডাউন সিনড্রোম বেবি হবে কিনা। কারণ আমরা কেউই চাই না একটা অ্যাবনর্মাল বেবি আমাদের লাইফে আসুক। সব বেবি আমাদের কাছে ভীষণ প্রিয়। সুতরাং তবুও আমরা এই ব্যাপারটাকে ডেফিনেটলি অ্যাভয়েড করতে চাই। আর অ্যাভয়েড করার সঠিক সময় 11 থেকে 13 সপ্তাহে আল্ট্রাসাউন্ডটি করে এবং স্পেশাল ব্লাড টেস্টটা করে জেনে নেওয়া।
এবার যখন 12 সপ্তাহ হয়ে যায় তখন কিন্তু এই যে বমি পাওয়া, খেতে ইচ্ছে না হওয়া, এগুলো কিন্তু অনেকটা কমে যায় এবং আমাদের প্রাথমিক ফার্স্ট ট্রাইমেস্টারটা আমরা কাটিয়ে উঠতে পারি। এবার এই সময় আমরা সাধারণত অনেক পেশেন্ট জিজ্ঞেস করে আমরা সিঁড়ি ভাঙবো কিনা, নর্মাল কাজ করবো কিনা। অবশ্যই করবেন। ফার্স্ট টাইম মাদার যাদের প্রিভিয়াস কোনো বাজে হিস্ট্রি নেই, মানে প্রিভিয়াস কোনো বাচ্চা লসের হিস্ট্রি নেই বা প্রিভিয়াস কোনো কমপ্লিকেশনের হিস্ট্রি নেই, তারা অবশ্যই কাজ করবেন। যখন কোনো মহিলা প্রেগনেন্ট হন আমরা জানতে পারি সেই মহিলা প্রেগনেন্ট হওয়ার সক্ষম, কিন্তু সে যতক্ষণ না 9 মাস টানা প্রেগনেন্সিটাকে বহন করে নিয়ে যাচ্ছেন ততক্ষণ অবধি কিন্তু সত্যি বলা যায় না সে প্রেগনেন্সিতে কোন কমপ্লিকেশন অ্যারাইজ করবে বা করবে না। কিন্তু কারণ ফার্স্ট প্রেগনেন্সিটাই হচ্ছে আপনার টেস্ট যে আমরা একটা সঠিকভাবে পুরোভাবে বাচ্চা বহন করতে, ধারণ করতে সক্ষম কিনা এবং সম্পূর্ণভাবে নর্মাল বাচ্চা ডেলিভার করতে সক্ষম কিনা। এর মধ্যেখানে যে কোনো মুহূর্তে যে কোনো কমপ্লিকেশনই কিন্তু অ্যারাইজ করতে পারে, সেটি কোনো ওষুধের কমপ্লিকেশন বা এরকম কিছু ব্যাপার নয়। কারণ দেখা গেছে 1 in 5 couple lands up in miscarriage in first 12 weeks। সুতরাং এই মিসক্যারেজ কি অ্যাভয়েড করা যায়? সত্যি কথা বলতে না। যদি কারণ মিসক্যারেজ হওয়ার থাকে, প্রেগনেন্সি ইজ আ ভেরি ন্যাচারাল ফেনোমেনন, এটা হতেই পারে, কিন্তু আপনাদেরকে একটু অবজারভেন্ট থাকতে হবে। হট করে একটু পড়ে গেলাম বা বেসামাল হয়ে গেলাম সেজন্য বিশাল কিছু গন্ডগোল হয় না। সুতরাং একটু ওপেন মাইন্ডে আমাদের প্রেগনেন্সিটাকে অ্যাকসেপ্ট করতে হবে। 12 সপ্তাহ হয়ে গেলে আমরা ঢুকে যাই সেকেন্ড ট্রাইমেস্টারে। সাধারণভাবে এই যে 13 থেকে 28 সপ্তাহ কিন্তু একটা বেশ ভালো জোন। মোস্ট অফ দ্য প্রেগনেন্ট ফিমেল কোনো অসুবিধা হয় না, তারা এই সময় ঘুরে বেড়াতেও পারেন, প্রেগনেন্সিটাকে এনজয়ও করতে পারেন, কাজকর্মেরও বিশেষ কোনো রেস্ট্রিকশন আমরা থাকি না। তবে হ্যাঁ, একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ আর মেন্টাল হেলথ। প্রেগনেন্ট উইমেনরা কিন্তু মাঝে মাঝে ইমোশনালি একটু লাবাইল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা প্রেগনেন্ট লেডিসদের যে পুরো ফ্যামিলি তাদেরকে একটু কাউন্সেল করে দিই যে তাকে একটু সাপোর্টিভ মোডে রাখবেন যাতে তারা ডিপ্রেশনে না চলে যায়। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। কারো যদি একটু 10 থেকে 15 মিনিট যদি একটু ভালোভাবে হাঁটা চলার অভ্যেস থাকে, মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক, তাহলে কিন্তু প্রেগনেন্সির মাইনর এলিমেন্টসগুলো অনেক কম হয়, স্পেশালি লো ব্যাক পেন। হাউ টু স্লিপ, হাউ টু ওয়াক, হাউ টু মেনটেন পশ্চার, এইগুলো এত ইম্পর্টেন্ট ছোট্ট বিষয়, কিন্তু এইগুলো আপনার প্রেগনেন্সি জার্নিটাকে কিন্তু অনেক বেটার করে দেবে। এবার হচ্ছে আমরা যে মিনিমাম মেডিকেশন, আয়রন, ক্যালসিয়াম, এগুলো সব 16 উইকস থেকে শুরু হয়, আমরা রেগুলারলি সেগুলো খেতে বলি। নেক্সট, অ্যানোমালি স্ক্যান ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্ক্যান, যেখানে আমরা গঠনগত ত্রুটিটাকে রুল আউট করতে পারি। এটাও একটা স্ট্যান্ডার্ড জায়গা থেকে করা খুব দরকার। সেখানে আমরা অনেক কিছুই বুঝতে পারি বাচ্চার হার্টে ফুটো থেকে এবং সমস্ত অর্গান তৈরি হচ্ছে কিনা। সুতরাং এটা প্লিজ স্কিপ করবেন না যদি পসিবল হয়। এরপরে আমরা এখন যেহেতু কোভিড টাইম, এই কোভিডের ভ্যাকসিনেশন কিন্তু সম্পূর্ণভাবে আমরা দিতে পারছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একদম গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন, ভয় পাবেন না। এখনো সারা পৃথিবীতে এর কোনো সাইড এফেক্ট প্রেগনেন্ট মহিলাদের ওপরে এখনো মানে ভ্যাকসিনেশনের কোনো খারাপ এফেক্ট দেখা যায়নি। সুতরাং নিশ্চিন্তে নিয়ে নেবেন। তারপর 23 উইকস থেকে আমরা নর্মাল যে ভ্যাকসিনেশন স্টার্ট হয়, প্রেগনেন্সি টিটেনাস ভ্যাকসিনেশন, ডিপিটি ভ্যাকসিনেশন, এগুলো স্টার্ট হয়ে যায়। এইভাবে আমাদের প্রেগনেন্সি এগোতে থাকে। কারো কারো ডায়াবেটিস ধরা পড়তে পারে, প্রেশার বেড়ে যেতে পারে, সেগুলো তো আমরা মনিটর করতেই থাকছি। মানে একটা মূল মন্ত্র হচ্ছে মোটামুটি প্রত্যেক মাসে একবার ডক্টরের কাছে চেক আপ করার এবং যেভাবে আমরা গাইড করে যাচ্ছি সেটাকে একটু ফলো করার। তাহলে প্রেগনেন্সিটা একটা স্মুথ জার্নি হবে। আর ডেলিভারি সিজার হবে না নর্মাল হবে, সাধারণত আমরা 30 সপ্তাহের পরে একটা আইডিয়া দিতে পারি পেশেন্টদেরকে। এইভাবে পুরো প্রেগনেন্সিটা ইনিশিয়াল পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অল অফ ইউ ক্যান এনজয় ইফ ইউ ওপেনলি নিজের ডাক্তারের সঙ্গে যদি একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করে এই ডিসকাশনটা আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন। আমরা এখানেই থামছি আজকে, কারণ নইলে টপিকটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা নিশ্চয়ই হেলথ ইনসাইডে লিখবেন, আমরা আবার আরেকটা ভিডিও করব। নমস্কার।